আজ আমি আলোচনা করব দর্শনের তাৎপর্য, ভারতীয় দর্শনের তাৎপর্য এবং ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য সম্বন্ধে। দর্শনের তাৎপর্য। দর্শন কথাটি দৃশ ধাতুর উত্তর অনট প্রত্যয়যোগে নিষ্পন্ন হয়েছে বলে সাধারণভাবে দেখা ও ব্যাপক অর্থে দেখানো, দেখতে সাহায্য করা ইত্যাদিকে দর্শন বলা হয়। অনেকে যেন দৃশ্যতে বা যদ দৃশ্যতে ইত্যাদি ফলিতার্থ দ্বারা দর্শনের তাৎপর্য ব্যাখ্যা করতে উদ্যোগী হয়েছেন। আমরা 5টি বাহ্যেন্দ্রিয় ও অন্তরেন্দ্রিয় মন দ্বারা দেখি। এইসব দেখার অর্থ হলো জানা, কারণ সমস্ত দেখার লক্ষ্য হলো জানা। আবার যুক্তিতর্ক, উপলব্ধি বা প্রজ্ঞার মাধ্যমে দেখাও জানা। তাই ইন্দ্রিয় প্রত্যক্ষ, যুক্তিতর্ক, উপলব্ধি বা প্রজ্ঞার মাধ্যমে জ্ঞানান্বেষণকে দর্শন বলা হয়। জ্ঞান আহরণ কর্মটি বিষয় নির্ভর। জানার বিষয় হলো সেই যাকে আমরা জানতে চাই। আমরা জানতে চাই সব কিছুকে। ইন্দ্রিয় গোচর নিসর্গ জগৎ সম্বন্ধে আমাদের অনেক প্রশ্ন, তেমনি মনোজগৎ সম্বন্ধেও আমাদের অনেক প্রশ্ন। আবার নিসর্গ জগৎ ও মনোজগতের বাইরে যে জগৎ আছে, যাকে আমরা অতীন্দ্রিয় বা আধ্যাত্মিক জগৎ বলি, তার সম্বন্ধেও আমাদের জিজ্ঞাসা অসীম। এক কথায় জড়, জীব, মন ও অধ্যাত্ম জগৎ মিলিয়ে যে অস্থিবাচক বিশ্ব ব্যবস্থা, তার সম্বন্ধে আমাদের জিজ্ঞাসার সীমা নাই। নঙর্থকভাবে আমরা জানতে চাই না। বিশ্ব ব্যবস্থার মধ্যে এমন কোনো স্তর বা পর্যায় নেই। সত্যি কথা বলতে কি, যা জানলে আমাদের আর জানার স্পৃহা থাকে না, তাকেই জানতে চাই। চরম জ্ঞান বা পরম জ্ঞান লাভ করলেই জ্ঞানের স্পৃহা থাকে না। পরম জ্ঞান আবার পরম তত্ত্ব সাপেক্ষ ও অন্যদিকে পরম সত্য নির্ভর। কারণ সত্য জ্ঞানেই তত্ত্বকে নির্ণয় করে। তাই পরম তত্ত্ব সম্পর্কে পরম সত্য জ্ঞানান্বেষণ বা পরম তত্ত্ব সম্বন্ধীয় সত্যানুসন্ধানকে দর্শন বলা হয়। ভারতীয় দর্শনের তাৎপর্য। ভারতীয় দর্শন কথাটির অর্থ অনেকের কাছে সুস্পষ্ট নয়, কারণ এই কথার পৃথক দুটি অর্থ হতে পারে, যথা ভারতীয় ভৌগোলিক সীমারেখার অধীন চিন্তাবিদগণের বিশ্ব ব্যবস্থা সম্বন্ধীয় যাবতীয় সমস্যাবলীর পরিপ্রেক্ষিতে সুচিন্তিত অভিমতকে বোঝাতে পারে, অথবা ভারতীয় ভৌগোলিক সীমারেখার অন্তর্ভুক্ত চিন্তাবিদদের দ্বারা জগৎ জীবন সম্বন্ধীয় চিহ্নিত সমস্যাবলীর পরিপ্রেক্ষিতে সুচিন্তিত মতামতকে ভারতীয় দর্শন বোঝাতে পারে। সংজ্ঞা দুটির পার্থক্য এই যে, প্রথম অর্থে ভারতীয় দর্শন সমস্ত বিশ্ব দর্শনের দ্বারা নির্ণীত সমস্যার প্রবক্তা হিসাবে একটা সম্প্রদায় বলে গণ্য হয় ও তার বাইরে এর অস্তিত্ব বিমূর্ত হয়ে পড়ে। দ্বিতীয় অর্থে কেবলমাত্র এদেরই চিহ্নিত সমস্যা ও তার সমাধানেই দর্শন বলে গণ্য হয়। বিশ্ব দর্শনের ক্ষেত্রে এই সমস্যাগুলি বিবেচিত হয়েছে কিনা এ প্রশ্ন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। দর্শন বলতে তত্ত্বানুসন্ধান দ্বারা জ্ঞান পিপাসার নিবৃত্তিকেই বুঝি। বিষয়বস্তুগত সমতা বা চিন্তাবিদগণের প্রভাব দর্শনের বৈশিষ্ট্য নয়। তাছাড়া আগ্রহের ঐকান্তিকতা বা স্বতঃস্ফূর্ততা, বিষয়বস্তুর সামগ্রিকতা, উপলব্ধির মৌলিকতা, ব্যাখ্যার যৌক্তিকতা ও সুস্পষ্টতা হল দর্শনের প্রাণস্বরূপ। ভারতীয় প্রাচীন মনীষীগণ আত্মোপলব্ধির ঐকান্তিক মানসে
সমগ্র জগৎ সম্বন্ধে যাবতীয় সম্ভাব্য প্রশ্নের সুনিশ্চিত মতামত দ্বারা জীবনের তাৎপর্য বিশ্লেষণ করেছেন। এই সমস্ত মতামতের মধ্যে ব্যাখ্যায় নৈপুণ্য, মৌলিকতা ও যৌক্তিকতা যথেষ্ট গুরুত্ব লাভ করেছে। তাই ভারতীয় ভৌগোলিক সীমারেখার অন্তর্গত যাবতীয় মনীষীগণের সমগ্র বিশ্ব ব্যবস্থা চিহ্নিত সমস্যাবলীর পরিপ্রেক্ষিতে তাদের সুচিন্তিত মৌলিক পরতত্ত্ব সম্বন্ধীয় যে আলোচনা, ব্যাখ্যা ও মূল্যায়ন, তা সত্যানুসন্ধান, তাকেই ভারতীয় দর্শন বলা যায়। ভারতীয় দর্শনের এই সংজ্ঞায় বিশেষ তাৎপর্যপূর্ণ। নিছক জ্ঞান অনুশীলন ভারতীয় মনীষীগণের উদ্দেশ্য নয়। জ্ঞানের আলোকে পরম তত্ত্ব উপলব্ধিই মূল লক্ষ্য। আত্ম অনুশীলন দ্বারা আত্মোপলব্ধিকে শ্রেষ্ঠ জ্ঞান বলা যায়। তাই ভারতীয়দের আত্মসমীক্ষার ফল হিসাবে প্রাপ্ত বা চিহ্নিত মতামতেই ভারতীয় দর্শন বলে স্বীকার করতে হবে। অখণ্ড জগৎ সম্বন্ধে মৌলিক চিন্তা দ্বারা যাবতীয় সমস্যার সমাধানেই দর্শনের লক্ষ্য। আবার জগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গিই চিন্তা ও সমস্যাগুলির মৌলিকতার কারণ। ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলির জীবন ও জগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের জন্য জগৎ সম্পর্কে বিভিন্ন ধারণা বা দর্শন সম্পর্কে বিভিন্ন মত পোষণ করতে বাধ্য হয়েছে। যেমন জড়বাদী চার্বাক ভোগ সর্বস্ব জীবনকে একমাত্র কাম্য বলে মনে করেছেন, কারণ তাদের মতে ক্ষণস্থায়ী জড়দেহের পতন ঘটলে আর কিছুই থাকবে না। বাস্তববাদীরা ভোগবাদী দুঃখময় জীবন থেকে কামনা বাসনা রহিত জীবনে উত্তরণকে পরমার্থ মনে করেছেন। যুক্তিবাদীরা সত্য উপলব্ধির দ্বারা তত্ত্ব সাক্ষাৎ ও মিথ্যা জ্ঞান প্রসূত দুঃখের অবসানকে নিঃশ্রেয়স বলেছেন। আবার প্রজ্ঞাবাদীরা শাস্ত্রোক্ত তত্ত্ব সাক্ষাৎকেই শ্রেষ্ঠ লক্ষ্যরূপে চিহ্নিত করেছেন। ভারতীয় দর্শন বলতে জীবন দর্শন বা জীবনের মূল্য উপলব্ধির আলোকে তত্ত্ব সাক্ষাৎ বা তত্ত্বোপলব্ধি বলে স্বীকার করেছেন। তত্ত্ব সাক্ষাৎ আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আধ্যাত্মিক উপলব্ধিকে নির্দেশ করে। এর অর্থ একটি জীবনাদর্শের আলোকে বর্তমান জীবনের বাইরে একটা মহত্তর জীবনে উত্তরণ বোঝায়। জড়বাদী থেকে অধ্যাত্মবাদী সমস্ত ভারতীয় সম্প্রদায় জীবনের এই মূল্যবোধকে পরমার্থ মনে করেছেন। তাই আধ্যাত্মিক প্রত্যক্ষ বা আধ্যাত্মিক উপলব্ধি যে দর্শনের মূল তত্ত্বরূপে চিহ্নিত ও প্রকাশিত, তাকেই ভারতীয় দর্শন বলা হয়। এই কারণে ডক্টর রাধাকৃষ্ণন বলেছেন, এ দর্শন ইজ এ স্পিরিচুয়াল পারসেপশন, এ হোল ভিউ রিভিলড টু সোল সেন্স। অনেকে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন নামে উল্লেখ করেছেন। হিন্দু কথাটি সিন্ধু কথার পরিবর্তিত আকার। সিন্ধু অঞ্চল ছিল আমাদের মূল কেন্দ্র, তাই একে আর্যাবর্তও বলা হয়। আর্যগণ ছিলেন জ্ঞান গরিমায় উজ্জ্বল এবং ভারতীয় চিন্তা জগতের কর্ণধার ও অগ্রদূত। বেদ আর্যদের রচিত ধর্মগ্রন্থ। আর্যগণের নেতৃত্বে আর্যদের রচিত ধর্মগ্রন্থকে কেন্দ্র করে ভারতীয় দার্শনিক চিন্তার সূত্রপাত হয়। এই কারণে অনেকে ভারতীয় দর্শনকে বৈদিক দর্শন বা আর্য দর্শন নামেও উল্লেখ করেন। সুতরাং আর্য সভ্যতা যদি বৈদিক সভ্যতা বা সিন্ধু সভ্যতা হয়, তাহলে ভারতীয় দর্শন আর্যগণের জগৎ ও জীবন সম্বন্ধে তত্ত্বানুসন্ধানের পরিণতি হিসাবে সিন্ধু দর্শনে হিন্দু দর্শন রূপে প্রমাণিত হয়। অর্থাৎ ভারতীয় ভৌগোলিক এলাকাধীন যাবতীয় অধিবাসীগণের তত্ত্বোপলব্ধিকে ভারতীয় দর্শন বললে
ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন কথাগুলির সমর্থক। কিন্তু ভারতীয় ভৌগোলিক এলাকাধীন অধিবাসীগণের জাতি, ধর্ম বা সম্প্রদায়গত শ্রেণীবিভাগের ভিত্তিতে উদ্ভূত একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের জগৎ ও জীবন সম্বন্ধে যাবতীয় সুবিন্যস্ত বক্তব্যকে হিন্দু দর্শন বললে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন নামে অভিহিত করা যাবে না। কারণ ভারতীয় ভাবধারায় বিশ্বাসী ভারতভূমির অধীন অনেকেই হিন্দু সম্প্রদায়ে বিশ্বাস ও আচার আচরণে বিশ্বাসী নন, যেমন চারবাক, জৈন, বৌদ্ধ সম্প্রদায়গণ, অথচ বেদ বিরোধী হিসাবে এদের গুরুত্ব অনস্বীকার্য। অন্যদিকে বেদোক্ত আধ্যাত্মিক উপলব্ধি বা ভাবাদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে বর্তমান জীবন থেকে মহত্তর জীবনে উত্তরণ নামক পরম তত্ত্ব লাভ যে দর্শনের মুখ্য বিষয় তাকেই হিন্দু দর্শন বলে। এই অর্থে গ্রহণ করলে ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন অভিন্ন বলা যায়। যেহেতু সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় সত্যানুসন্ধানকেই জীবনের পরমার্থ হিসাবে গ্রহণ করেছেন, অনেকে ভারতীয় দর্শনকে ষড়দর্শন বলে মনে করেছেন। কিন্তু ভারতীয় দর্শন ও ষড়দর্শন এক কথা নয়। যেহেতু ষড়দর্শনে প্রকৃতপক্ষে কোনো কোনো দর্শন সম্প্রদায়কে বোঝায়, তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় না। যেহেতু ষড়দর্শনে প্রকৃতপক্ষে কোন কোন দর্শন সম্প্রদায়কে বোঝায় তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় না। আবার প্রচলিত 6টি আস্তিক দর্শনকে ষড়দর্শন বললে বেদ বিরোধী দর্শনগুলিকে ভারতীয় দর্শনের অন্তর্ভুক্ত বলা যায় না। পরন্তু নাস্তিক দর্শনগুলিকে বেদের বা বেদ অতিরিক্ত নঙর্থক দিকেও বলা যায় না, বরং এগুলি বেদের সদর্থক দৃষ্টিভঙ্গির অপূর্ণতার দিক হিসাবে গুরুত্বপূর্ণ ও যার উপর প্রতিক্রিয়া হিসাবে পরবর্তী সমানুপাতিক দর্শন সম্প্রদায়গুলি বৈদিক দর্শনকে সুদূর ভিত্তিভূমিতে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। তাই বৈদিক ও অবৈদিক বা বেদ বিরোধী, হিন্দু ও অহিন্দু এবং আস্তিক ও নাস্তিক সমস্ত ভারতীয় চিন্তাবিদগণের সম্মিলিত ও সুসংহত জগজ্জীবন সম্পর্কে বক্তব্যই ভারতীয় দর্শন রূপে পরিচিত। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। জগৎ ও জীবন সম্বন্ধীয় যাবতীয় সমস্যাবলীর সুস্পষ্ট ব্যাখ্যাকেই দর্শন বলে। তাই অতি প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত ভারতীয় চিন্তাবিদগণের জীবন জিজ্ঞাসার অনিবার্য পরিণতি হিসাবে যে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়গুলি গড়ে উঠেছে তাকেই ভারতীয় দর্শন বোঝায়। যে কোনো দার্শনিক উপলব্ধি স্বতঃস্ফূর্ত ও ব্যক্তিগত, ফলে দৃষ্টিভঙ্গিগত পার্থক্যই বিভিন্ন দর্শনের উৎপত্তির মূল কারণ হলেও পরিবেশ ও প্রকৃতি তাদের মধ্যে কতকগুলি সার্বিক চরিত্র গড়ে তোলে। সুতরাং প্রাচীন ও নবীন সমস্ত ভারতীয় চিন্তাবিদগণের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকলেও সকলের মধ্যে কতকগুলি মৌলিক প্রবাহ লক্ষ্য করা যায়। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যের কথা বলতে গেলে প্রথমেই বলা যায় এর প্রধান বৈশিষ্ট্য হল স্বতঃস্ফূর্ততা ও স্বাতন্ত্র্য। প্রাচীন আর্য মুনিঋষিদের স্বতঃস্ফূর্ত আত্মভাবনা বা আত্মোপলব্ধির বহিঃপ্রকাশ হিসাবে ভারতীয় দর্শনের সূত্রপাত। তাই ভারতীয় দার্শনিক চিন্তা সম্পূর্ণ স্বতঃপ্রণোদিত, স্বেচ্ছাধীন ও অন্য নিরপেক্ষ বলে স্বীকৃত। জীবন জিজ্ঞাসু হিসাবেই প্রাচীন মনীষীগণ জীবনের পরমার্থ, জগত্তত্ত্ব, মানব প্রকৃতি ও বিশ্ব প্রকৃতির অপার রহস্য উদ্ঘাটনে ব্রতী হন। কারও আবিষ্কৃত সত্যের যৌক্তিকতা প্রমাণ তাদের লক্ষ্য ছিল না। তাছাড়া যৌক্তিকতা প্রমাণ সাপেক্ষ কোনো মতও ছিল না। তাই ভারতীয় দর্শন যে কোনো বাহ্য প্রভাবমুক্ত স্বতন্ত্র দর্শন রূপে বিবেচ্য। দ্বিতীয়ত পরিপূর্ণতা।
ভারতীয় দর্শন একটা পরিপূর্ণ জগৎতত্ত্ব হিসাবে সর্বগত দর্শন বলে বর্ণিত হয়। সত্যানুসন্ধানের আদর্শে উদ্বুদ্ধ ভারতীয় মনীষীগণ যতক্ষণ পর্যন্ত শেষ উত্তর না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের জিজ্ঞাসু দৃষ্টিকে উন্মোচিত রেখেছেন। ফলে সীমাহীন অনুসন্ধিৎসা একদিকে দর্শনকে গভীরতা ও বিপুল সম্পদশালী করেছে, অন্যদিকে অনন্ত দিগন্ত বিস্তারী হতে বাধ্য করেছে। বিপরীতভাবে বলা যায়, বাস্তবিক এমন কোনো জীবন জিজ্ঞাসা নেই যাতে ভারতীয় দর্শন বিস্তৃত নয়। তৃতীয়ত, ধর্ম ও দর্শনের সমতা। ভারতীয় দর্শনের প্রতিটি সম্প্রদায় নিজ নিজ আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে তত্ত্বোপলব্ধি ও মোক্ষলাভকে জীবনের পরমার্থ হিসাবে স্বীকার করেছেন। যদিও মোক্ষের স্বরূপ সম্বন্ধে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য লক্ষণীয়, তবুও তত্ত্বজ্ঞানেই পরমার্থের একমাত্র কারণ বলে স্বীকৃত হয়েছে। তত্ত্ব উপলব্ধিকে দর্শন বললে তত্ত্ব সাক্ষাৎ দ্বারা মোক্ষলাভকে ধর্ম বলা যায়, কারণ সুনির্দিষ্ট ভাবদর্শের দ্বারা চালিত হয়ে এক মহত্তর জীবনে উত্তরণের প্রক্রিয়ায় ব্যাপক অর্থকে ধর্মকে বোঝায়। সমস্ত দর্শন সম্প্রদায় এই ধারণার দ্বারা আবর্তিত হয়েছে। তাই ভারতীয় চিন্তায় ধর্ম ও দর্শন অভিন্ন সত্তায় আবদ্ধ, একথা বলা যায়। চতুর্থত, নৈতিকতা ও বাস্তবের সমন্বয়। বর্তমান জীবন থেকে একটি পারমার্থিক জীবনে পৌঁছানোর ঐকান্তিক আগ্রহ প্রমাণ করে যে বাস্তব জীবন দুঃখময়। এই উপলব্ধি সকলের মধ্যে প্রবহমান। এই দুঃখময় জীবনকে অতিক্রম করার জন্য সুনিয়ন্ত্রিত আচরণ বা নৈতিকতাকে জীবনের অপরিহার্য অঙ্গ হিসাবে মেনে নিতে বাধ্য হয়েছেন। যারা এই কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে কষ্টময় জীবনকে অতিক্রম করতেন তারাই মহাজীবনের পথপ্রদর্শক বা তীর্থঙ্কর রূপে গণ্য হতেন। সুতরাং তত্ত্ব উপলব্ধি ও তত্ত্ব সাক্ষাৎ দ্বারা জীবনের পরমার্থ লাভ সম্ভব। এই সত্যকে স্বীকার করার জন্য ভারতীয় দর্শনকে একাধারে বাস্তববাদী ও নৈতিকতাবাদী দর্শন বলা হয়। আবার দার্শনিক উপলব্ধির অঙ্গ হিসাবে জীবনের অন্যান্য সমস্ত দিক এই আলোকে প্রতিটি দার্শনিক সম্প্রদায় ব্যাখ্যা করতে সক্ষম হয়েছেন বলে এই দর্শনকে সংশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির দর্শন বলা যায়। পঞ্চমত, সহনশীলতা। জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হেতু বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিষয়বস্তুর ব্যাখ্যায় যথেষ্ট মতো পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু যথেষ্ট ধৈর্য সহকারে একে অপরের বিরুদ্ধে বক্তব্যগুলিকে খণ্ডন দ্বারা নিজমত প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছেন। একে অপরের মতের প্রতি কখনো অসহিষ্ণুতা প্রকাশ করেননি। এর দ্বারা প্রমাণিত হয় যে ভারতীয় দর্শন উদারনৈতিক ও সহনশীল দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী। তাই একটা দর্শনের পাশাপাশি বিরুদ্ধ মতও প্রচলিত দেখা যায়। পরিশেষে বলা যায় যে ভারতীয় দর্শন হলো জীবনমুখী। ক্রমবিকাশের ধারা অনুসারে ভারতীয় দর্শনকে জীবনমুখী দর্শন বলা সঙ্গত, কারণ একটা মতবাদ প্রতিষ্ঠা পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্গাতা ও শিষ্য প্রশিষ্যগণ উক্ত মতে তাদের জীবনকে পরিচালিত করতেন, যার ফলে স্রষ্টার তিরোভাবের পরেও সেই মতবাদ জীবনাদর্শ হিসাবে প্রচলিত থাকত।